ভারতবর্ষের মানচিত্রের একদম উত্তর পশ্চিমে তাকালে যে রাজ্যটি দেখা যায় তার নাম হলো গুজরাট। আর গুজরাট রাজ্যের মোট আয়তনের প্রায় 24% বা প্রায় 45,674 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে একটি জেলা, যার নাম কচ্ছ বা কচ্ছ। আয়তনে সুবিশাল এই জায়গা তার নিজস্ব বৈচিত্র্যে ভারতবর্ষের অন্য জেলাগুলি থেকে কিন্তু বেশ কিছুটা আলাদা। এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য, স্থাপত্যশৈলী আর শিল্প নিদর্শনের দিক থেকে দেখলে কচ্ছ কিন্তু সত্যি বেশ অন্যরকম। এই কচ্ছেরই অন্তর্গত একটি জায়গা যার নাম হলো ভুজ। এখানেই এসেছি আমি 4 দিনের জন্য পুরোপুরি অফিসের কর্মসূত্রে, এবং আমার সাথে সায়নীয় নেই এই ট্রিপে। তাই চেষ্টা করলাম অফিসের সমস্ত কাজকর্ম শেষ করে যতটা আপনাদের ভুজ সম্পর্কে দেখানো যায় তার। তাই প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু সে অর্থে ভুজ শহরের ঠিক পূর্ণাঙ্গ ভ্লগ না হলেও যতটা পারলাম তুলে ধরলাম শুধুমাত্র আপনাদেরই জন্য। চলুন প্রথমেই বলে রাখি কিভাবে পৌঁছাবেন ভুজে। কলকাতা থেকে ভুজের দূরত্ব প্রায় 2350 কিলোমিটার। এই সুদূর পথ আপনারা যেতে পারেন ট্রেনে চেপে বা ফ্লাইটে। ট্রেনে গেলে ধরতে পারেন 22830 শালিমার ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি শুধুমাত্র শনিবারই ছাড়ে শালিমার স্টেশন থেকে। সময় লাগবে প্রায় 42 ঘন্টার মতন। এছাড়াও আপনারা চাইলে প্রথমে ট্রেনে আহমেদাবাদ গিয়ে সেখান থেকেও ভুজ আসতে পারেন। আহমেদাবাদ থেকে ভুজের দূরত্ব প্রায় 330 কিলোমিটার, সময় লাগবে 6 ঘন্টার মতন। আর দ্বিতীয় অপশন হলো ফ্লাইট। সেক্ষেত্রেও কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট ভুজের জন্য পাবেন না। আপনাকে প্রথমে আহমেদাবাদ এসে সেখান থেকে আবার ভুজের জন্য ফ্লাইট ধরতে হবে। এছাড়াও আপনারা দিল্লি বা মুম্বাই হয়েও ভুজে আসতে পারেন। ভাড়া পড়বে প্রায় 10 থেকে 15,000 টাকার মধ্যে। আমিও ভুজ গিয়েছিলাম ফ্লাইটেই। কলকাতা থেকে প্রথমে আহমেদাবাদ হয়ে তারপর ভুজ। এসে পৌঁছালাম ভুজ এয়ারপোর্টে। ছোট্ট, বেশ সাজানো গোছানো সুন্দর এক এয়ারপোর্ট। এখানে বলে রাখি একটি কথা, ভুজ এয়ারপোর্ট হলো একটি ডোমেস্টিক এয়ারপোর্ট এবং সেই সাথে ভারতীয় সেনাবাহিনীর এয়ারবেসও রয়েছে এখানে। ভারত পাকিস্তান সীমান্তের একদম কাছে অবস্থিত হওয়ায় এখানে সিকিউরিটিও কিন্তু বেশ কড়া। ভুজ এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই অবস্থিত একটি হোটেলে ছিল আমার বুকিং, তাই সরাসরি গিয়ে উঠলাম সেখানেই। ভুজ এয়ারপোর্টে এসে আপনারা কোথায় থাকবেন, কত ট্যারিফ, কী কী ফেসিলিটি, সেই সম্পর্কিত একটি ভ্লগ এর পরের পর্বে আপনাদের জন্য থাকবে আমাদের চ্যানেলে। আপাতত হোটেলের কিছুটা ঝলক রইল আপনাদের জন্য। टाइम नहीं मिला, मैं ऑफिस का काम के लिए आया था जी, तो आज ही मुझे तो थोड़ा बहुत काम हुआ। नेक्स्ट टाइम जब आएंगे तो सब जी आज ये आप घूम लेंगे, उसके बाद हम चलेंगे आदमी होगी और ये खारी नदी। এই অংশ থেকে এই ভিডিও শেষ পর্যন্ত আমার ভুজে আসার 4র্থ দিন শ্যুট করা হয়েছে, কারণ প্রথম 3 দিন অফিসের কাজে ব্যস্ত থাকায় কোনো রকম সময় আমি পাইনি। তাই 4র্থ দিন কাজ শেষ করার পর একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম ভুজের লোকাল সাইট সিন করতে। কিছুটা টাইপ করতে পেরেছিলাম আমার অফিসের কাজ থেকে, তাই জন্য এখন যাচ্ছি আমি একটা অটো বুক করে এখানে লোকাল কিছু সাইট সিন করার জন্য। তো যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ভুজে কিন্তু আপনাদেরকে একদিন থাকলে হবে না। ভুজে কিন্তু এসে আপনাদের ঘুরতে গেলে, এখানে লোকাল সাইট সিন করতে গেলে আপনাদের কিন্তু অন্তত 2 দিন দরকার। তো আপনারা যখনই আসবেন ভুজে কিন্তু অন্তত 2 দিন হাতে নিয়ে আসবেন, নাহলে এখানে যে জায়গাগুলো সেগুলো যদি সমস্ত কিছু এক্সপ্লোর করতে চান 2 দিনের কমে কিন্তু হবে না। প্রথম যে জায়গাটিতে এলাম সেটি ভুজ এয়ারপোর্ট থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যেই। নাম হলো প্রাগমহল। শিল্প স্থাপত্যের এক দারুণ নিদর্শন দেখা যায় এই প্রাগমহলে। 19 শতকে তৈরি হয় প্রাসাদটিতে ইটালিয়ান গথিক স্টাইলের আর্কিটেকচার দেখা যায়। তৎকালীন দ্বিতীয় প্রাগমলজি রাওয়ের নামে এই মহলটির নাম রাখা হয়েছিল প্রাগমহল। প্রাগমহলের ভিতরে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 20 টাকা, আর ক্যামেরা নিয়ে গেলে লাগে 100 টাকা। কিন্তু ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয়, শুধুমাত্র ফটোগ্রাফির জন্য। আর মোবাইল নিয়ে গেলে ঢুকলে তাতে ভিডিও অ্যালাউ করবে,
যার জন্য আরও 50 টাকা দিতে হবে। চলুন এবার প্রাগমহলের ভিতরটা একটু দেখে আসি। প্রাগমহলের ভিতরটা সুন্দর আমি শুনেছিলাম, কিন্তু এতটা সুন্দর হবে সেটা কল্পনা করতে পারিনি। রাজদরবারের অন্দরসজ্জা, তার শিল্পকলা, কারুকার্য সত্যিই দেখার মতন। রাজদরবারের এক একটি অন্দরমহলে ঢোকার সঙ্গে সঙ্গে ভিতরের সজ্জাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছিল। প্রাগমহল থেকে বেরোলেই ঠিক পাশেই রয়েছে আয়নামহল। এটি একটি দেখার মতন জায়গা, কিন্তু বেলা 12টা বাজার সাথে সাথে আয়নামহল বন্ধ হয়ে যায় আর দুপুর 3টায় খোলে। তাই এবারের মতন আর আয়নামহল দেখা হলো না। প্রাগমহলকে বিদায় জানিয়ে এগোলাম পরের গন্তব্যের দিকে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গুজরাটের ভুজের স্বামীনারায়ণ মন্দিরে। এটা হচ্ছে নতুন স্বামীনারায়ণ মন্দির। পুরনো স্বামীনারায়ণ মন্দিরটা আগে আছে, তো সেটা থেকে এটা অনেকটাই বড় আর খুব সুন্দর, মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। কিন্তু অসুবিধা একটাই হলো, এখানে প্রায় সবই মানে দর্শনীয় স্থান যে কটা আছে সে কটা সবই কিন্তু 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। মানে সকালবেলা খোলে 10টার আগে, 9টার আগে, আর সবই কিন্তু 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার 2 ঘন্টা 3 ঘন্টা মানে প্রায় 3টে নাগাদ কি 4টে নাগাদ আবার সেই সমস্ত জায়গাগুলো খোলে। গুজরাটের অন্যতম ধনী মন্দিরের মধ্যে একটি হলো ভুজের এই স্বামীনারায়ণ মন্দির। প্রায় 35,000 স্কোয়ার ফিট জুড়ে তৈরি হয় এই মন্দিরের এক পাশটা 2001 সালের ভুজের ভয়াবহ ভূমিকম্পে পুরোপুরি ভেঙে যায় এবং তারপর এটি আবার পুনর্নবীকরণ করা হয়। আদ্যপান্ত মার্বেল দিয়ে তৈরি এই মন্দির সত্যিই একটি দেখার মতন জায়গা। তবে আপনারা ভুজে এই মন্দিরটি দেখতে গেলে দুপুর 12টার আগে বা 3টের পরে আসুন, না হলে মন্দিরে ভগবানের দর্শন করতে পারবেন না। স্বামীনারায়ণ টেম্পল থেকে কিছুটা এগিয়েই পড়বে হামিরসর লেক, আর তার ঠিক পাশেই রয়েছে এই কচ্ছ মিউজিয়াম। এটি হলো গুজরাটের সবথেকে পুরনো মিউজিয়ামের মধ্যে একটি। এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগবে 5 টাকা, আর তার সাথে যদি ফটোগ্রাফি করতে চান তার জন্য দিতে হবে 100 টাকা, আর ভিডিওগ্রাফি করলে লাগবে 500 টাকা। ভিতরে গেলে দেখতে পাবেন প্রাচীন ভারতের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কচ্ছ মিউজিয়াম দেখে এবারে চলে এলাম হামিরসর লেকের কাছে। এটি একটি ম্যানমেড লেক। ভুজ শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত এই লেকটিতে শীতের মরশুমে নানা রকম পরিযায়ী পাখির কলতানে সরব হয়ে ওঠে। হামিরসর লেকে আসার ভালো সময় হলো সন্ধেবেলার দিকে। ওই সময় লেকের ধারে জমজমাট হয়ে ওঠে বিভিন্ন রকম স্ট্রিট ফুডের সম্ভারে। এখন দুপুর প্রায় 3টে বেজে গেছে, আর বাইরের তাপমাত্রাও অনেক, তাই এখানে মিনিট 5 কাটিয়ে চললাম এর পরের গন্তব্যে।
হামিরসর লেক থেকে বেরিয়ে একটু দূরেই রয়েছে এই সুন্দর জায়গাটি, যার নাম শরদবাগ প্যালেস। এটিকে রাজাবাটিকা বলেও সম্বোধিত করা হয়। এই জায়গাটি 1991 সাল পর্যন্ত কচ্ছের রাজা মদন সিংজির সম্পত্তি ছিল, কিন্তু ওনার মৃত্যুর পর এখন গুজরাট সরকার অধিগ্রহণ করেন জায়গাটিকে। চমৎকার প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এক দারুণ সুন্দর বাগান, যেখানে গেলে বিভিন্ন রকমের ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছপালা দেখা যাবে। শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগবে। সাথে বিভিন্ন পাখিদের ডাক জায়গাটিকে আরও সুন্দর করে তোলে। আর ভিতরেই রয়েছে রাজমহলটি, তবে এখানে গরমকালের থেকে শীতকালেই বেশি ভালো লাগবে। এসে যদি আপনারা মিষ্টির দোকানে যদি খোঁজ করেন, ভালো মিষ্টির দোকান, তাহলে কিন্তু আপনারা এই দোকানটায় আসতে পারেন। এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে খাবড়া সুইটস, আমি যেটা দেখালাম আপনাদের বাইরে। এখানে কিন্তু ভেরিয়াস টাইপের গুজরাটি মিষ্টি আপনারা পাবেন। বেশ টেস্ট ভালো, খুব সুন্দর, মানে ইউনিক ইউনিক মিষ্টি রয়েছে। আমি অনেকগুলোই টেস্ট করলাম, আর কিছু আমি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো আপনারাও আসতে পারেন এই দোকানে। এই দোকানটা কিন্তু বেশ পুরনো দোকান এবং এখানের বেশ নাম করা দোকান খুঁজে। আপনারা খাবড়া সুইটস যে কোনো কেউ বললেই কিন্তু এখানে আপনাদের অটোওয়ালা বা যে কেউ কিন্তু আপনাকে দেখিয়ে দেবে এই দোকানটা। একদম ভুজের মানে কাছাকাছি অবস্থিত লোকেশনের মধ্যে। তো আপনারা কিন্তু এই দোকানটায় আসতে পারেন। ভুজে কিন্তু কেনাকাটার অপশনও কিছু কম নেই। আপনারা চাইলে এখানে ব্যাগ, জুতো, জামাকাপড় এসব অথেন্টিক গুজরাটি কচ্ছ স্টাইলের জিনিস কিনে নিতে পারেন নিজেদের জন্য, এবং সবই কিন্তু বেশ কালারফুল। এখানে ভুজের লোকাল মার্কেটে এলেই আপনারা এই সমস্ত কিছুর অথেন্টিক দোকান পেয়ে যাবেন, তবে তার জন্য আপনাদের যেতে হবে ভুজের স্টেশন রোডের দিকে। এখন আমি যে জায়গাটিতে এলাম তার নাম হলো খাড়ি নদী। গুজরাটের আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়ে এই নদী ক্রমশ বইতে বইতে কচ্ছের রানে গিয়ে মিশেছে। এখানের গাছপালার মধ্যে বেশিরভাগই কিন্তু ক্যাকটাস প্রজাতির। যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে খাড়ি নদী। তো জায়গাটা অনেকটা সেই কি বলবো, মানে জল এসে জায়গাগুলো, পাথরগুলো ক্ষয়ে গিয়ে একটা অদ্ভুত একটা আকার সৃষ্টি করেছে। আর এখানে যে গাছগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ কিন্তু ক্যাকটাস। দেখুন আমার পিছনে রয়েছে, এটাও কিন্তু ক্যাকটাস একটা রয়েছে, ওখানেও রয়েছে ক্যাকটাস। গাছে প্রচুর কাঁটা আছে, আর ওখান দিয়ে তো নামাটা একটু অসুবিধার ব্যাপার, তাই জন্য আমি একটু ঘুরে এলাম। কিন্তু ওখান দিয়ে ওই ক্যাকটাসের যে কাঁটাগুলো, সেই কাঁটাগুলো কিন্তু খুব সাবধানে যেতে হবে, নাহলে কিন্তু গায়ের মধ্যে, মানে মাথার মধ্যে, চোখের মধ্যে ফুটে যেতে পারে। তো একটু সাবধানে আসবেন আপনারা যদি এই জায়গাটা আসেন। এটা একটা ভিজিটিং স্পট, কিন্তু জায়গাটা একটা ফাঁকা জায়গা এলাকার মধ্যে। আর এখানে মানে গাছপালাগুলোর ইয়েটা একটু আলাদা রকম, মানে গাছপালাগুলোর মানে ল্যান্ডস্কেপটাই একটু আলাদা। এখন প্রায় সন্ধ্যে 7টা, আর এখন সূর্যিমামা অস্ত যাওয়ার সময়। ভারতবর্ষের এক্সট্রিম ওয়েস্টে অবস্থিত হয় স্বভাবতই এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত অনেক দেরি করে হয়। খাড়ি নদী দেখে আমি এখন যাচ্ছি আমার শেষ গন্তব্যে, যার নাম আদিযোগী স্ট্যাচু। आज हरियाला बना के लीराया बागमा, आज हरियाला बना के लीराया बागमा, आज हरियाला बना के लीराया बागमा, के लीराया बागमा, रमी रया बागमा, के लीराया बागमा, रमी रया बागमा। এসে পৌঁছালাম আমার শেষ গন্তব্যের কাছে। এখানে চারপাশটা বেশ ফাঁকা এবং নিরিবিলি। স্থানীয় একটি গ্রাম আছে, তার নাম রাতিয়া ভিলেজ, ঠিক তার পাশে।
চলে এলাম ভুজের সবথেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আদিযোগী মহাদেব স্ট্যাচুর সামনে। প্রায় 25 ফুট উচ্চতার এই স্ট্যাচুটি কোয়েম্বাটুরের আদিযোগী স্ট্যাচুর অনুকরণেই গড়ে তোলা হয়েছে। ভুজ থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রাতিয়া ভিলেজ বলে একটি জায়গা আছে, ঠিক তার পাশেই অবস্থিত এই স্ট্যাচুটি। ভুজ এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার দূরত্বেই পড়বে এই স্থানটি। চারপাশটা খুব নিরিবিলি এবং শান্ত হওয়ায় এখানে এসে দুবেলা অনেকক্ষণ শান্তিতে বসেও থাকা যায়। আপনারা ভুজ এলে কিন্তু এই জায়গাটিতে গোধূলির সময়ই আসবেন। সূর্যাস্তের মাঝখানে বাবা মহাদেবের এই মূর্তি আপনাদের মন ভরিয়ে দিতে বাধ্য। আর এরপর সন্ধে নেমে রাত হলো ভুজের বুকে। আমিও ফিরে এলাম আবার আমার হোটেলে। এর পরের পর্বে আপনাদের জন্য থাকবে ভুজে যে হোটেলে আমি ছিলাম তার সমস্ত ডিটেল। আজকের মতো তাহলে বিদায়। কাল ভোরবেলা আবার উঠে ধরতে হবে বাড়ি ফেরার ফ্লাইট। ভালো থাকবেন সবাই। आनंद महेश्वरी है। मेरा नाम मानसी है, मैं कैबिन सुपरवाइजर हूँ। आज की হ্যালো, আমি হলাম দেবাশিস আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।